নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজ্যসভায় দলের প্রার্থী রাহুল সিনহার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম কয়েকদিন আগে। যদিও সাক্ষাৎকারটা যখন রেকর্ড করা হয় তখন রাহুল বাবুর নাম রাজ্যসভায় প্রার্থী হিসাবে ঘোষণা করেনি বিজেপি। খোলামেলা অন্তরঙ্গ আলাপচারিতা, এটাকে আমি ঠিক তথাকথিত সাক্ষাৎকার বলবো না। দুজনে মিলে আড্ডা মেরেছি, প্রশ্ন উত্তর, সংলাপ, খোলামেলা মেজাজে রাহুল বাবু সব কথা বলেছেন। তাকে অভিনন্দন জানাই বিজেপির রাজ্যসভায় প্রার্থী হওয়ার জন্য। বড় বাজারের পার্টি আনন্দবাজার পেপারে প্রথম বড় খবর বেরোলো, হেডলাইন বিজেপির ফার্স্ট হেডলাইন, পেশি শক্তির জোরে বম দেখালো বিজেপি। একজন ফুট সোলজার হিসেবে শুরু করা রাহুল সিনহা অটল বিহারী বাজপেয়ীর পার্টি পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করবে, আর আমরা সেটা মেনে নেবো, এটা হতে পারে। এই নির্দম সরকার কি কি করেছে মানুষ জানে। যে সামনে মৃত্যু তবু এগোতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপির এই অগ্রগতি অবশ্যই পাহাড় ভেঙে এগোনোর মতোই। দেশ মাতৃকাকে বাঁচাতে হবে। সবাই এরা ধর্ম নিরপেক্ষ শাস্তে চায়। আমার কাছে ধর্ম নিরপেক্ষতা রাহুলদা, মার্কস, লেনিন এদেরকে মহান করে দেখানোর চেষ্টা করে এখানকার মুনি ঋষিদের চলে পড়েছে। বন্ড কালচার পশ্চিমবঙ্গে চলবে। মানুষের প্রত্যাশা বিজেপির প্রতি অনেক। সবচেয়ে বড় বিজয় হচ্ছে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই বাংলাতে দাঁড়িয়ে বলছে আমি হিন্দু। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে এমন একজন মানুষের সঙ্গে আড্ডা মারব, তিনি অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তা সত্ত্বেও রাজনীতির বাইরে তার পছন্দ অপছন্দ, স্বপ্ন বাস্তব আর স্বপ্নের মধ্যে কতটা ফারাক, সবকিছু নিয়ে একদম খোলা মেলা আড্ডা আলাপ করিয়ে দিই। যারা আমার এই অনুষ্ঠান দেখবেন তাদের সাসপেন্সে রাখতে চাই না, কারণ প্রত্যেকে যারা বঙ্গ রাজনীতি এবং সমাজের সঙ্গে পরিচিত এবং সচেতন আমার সহ নাগরিক, তারা চেনেন ভদ্রলোককে। তিনি হচ্ছেন রাজ্য বিজেপির প্রবীণ নেতা, বিশিষ্ট নেতা, প্রাক্তন সভাপতি শ্রী রাহুল সিনহা। রাহুলদা, আপনাকে স্বাগত। দেখুন রাহুলদা, আমি সাংবাদিকতা করছি 1997 সাল থেকে। তখন আমরা বিজেপি বিট করতাম ওই মুরলীধর সেনদেন, আপনি থাকতেন, তপনদা থাকতেন, মাঝে মধ্যে বিষ্ণুজি আসতেন, আনটা হতো, এ হতো। 30 বছর আগের বিজেপি আর আজকে 2026-এ প্রথমার্ধের বিজেপি, এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটাকে কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, তখন বিজেপি যে কার্যকর্তারা, তারা যে আদর্শের পরিচয় দিয়েছে তা আজকের অনেক কার্যকর্তা ভাবতেই পারে না। সামনে ধুধু করছে মরুভূমি, কোনো জলের আশা নেই, কোনো কিচ্ছুর আশা নেই, তবুও জানে ছুটতে হবে। আজকে যেরকম সোলজাররা আছে না, যে সামনে মৃত্যু তবু এগোতে হবে, দেশ মাতৃকাকে বাঁচাতে হবে, ঠিক সেই রকম একটা মানসিকতা নিয়ে লোকেরা কাজ করেছে। জানে যে কোনো ফল হবে না, জানে আশা পূর্ণ হবে না, কিন্তু তবুও লক্ষ্যে পৌঁছাতে হবে, চেষ্টা করে যেতে হবে। এইরকম একটা মানসিকতা সেই সময় তার কার্যকর্তাদের মধ্যে ছিল। কাউকে ডেকে ডেকে আনতে হতো না। কোনো একটা মিটিং, কোনো একটা কার্যক্রম, কিছু একটা হলেই, খবর কারো কাছে পৌঁছলেই সে আরো 25 জনকে খবর দিত, আর যাদের কাছে খবর পৌঁছতো তারা ঠিক হাজির হয়ে যেত। ডেডিকেশন। তো সেই ডেডিকেশনটার জন্যই কিন্তু আজকে এই যে গাছে এত ফল ধরেছে, তার কারণ উপযুক্ত সার, জল শুরু থেকে গাছে ধরেছে। এবং বিজেপির এই যে উল্কা সদৃশ্য উত্থান,
এর পিছনে আপনারও যথেষ্ট অবদান আছে, আমরা নিজেরা আমার আছে শুধু নয়, আমাদের অজস্র কার্যকর্তা, অজস্র লোকের অবদান, এতে কোনো অনস্বীকার্য। তপনদার কথা খুব মনে পড়ে। হ্যাঁ, তপনদারও অবদান প্রচুর আছে। ঘটনা হচ্ছে, যখন আমি সভাপতির দায়িত্ব নিলাম তখন বিজেপির ভোট পার্সেন্টেজ হচ্ছে 1.72, অর্থাৎ 2% নয়। আমাকে আমার যারা পরিচিত যারা লোকজন তারা বলতো, আরে এই সময় কেউ বিজেপির দায়িত্ব নেয়? কিন্তু বিজেপির নামটা লোকেরা জানে না ভালো করে। তখন জনতা পার্টির থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি। তখন বিজেপির লোকে বললে পরে ভারতীয় জনতা পার্টি, তখন বিজেপি প্রচলিত হয়নি, ভারতীয় জনতা পার্টি। এটা আবার কোন পার্টি? জনতা পার্টি? না 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 না, জনতা পার্টি নয়, অটল বিহারী বাজপেয়ীর পার্টি। ও আচ্ছা আচ্ছা, অটল বিহারী বাজপেয়ীর সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির নামটা চালিয়ে লোককে বোঝাতে হতো এটা একটা আলাদা পার্টি। এবার তোমাকে আমি একটু বলি, মানে এটা আমাদের অভিজ্ঞতা। আমি তো 22-23 বছর বয়সে সাংবাদিকতা করি, প্রথম থেকেই পলিটিক্যাল সাংবাদিকতার সুযোগটা পেয়েছিলাম। তা আমাদের প্রায়োরিটি কি থাকতো? তখন সিপিএম এর অত্যন্ত প্রতাপ রাজ, সিপিএম প্রেস কনফারেন্স থাকলে আলিমুদ্দিনে যাব, তৃণমূল সবে হয়েছে বা হচ্ছে, কংগ্রেস যেতাম, তখন কালীপদ মুখোপাধ্যায় স্মৃতি ভবন। আর তোমাদের অফিস থেকে কোনো ফ্যাক্স বা ফোন আসলে সেটা আমাদের প্রায়োরিটির তালিকায় কম থাকতো। অনেকে বলতো পরিহাস করে বড় বাজারের পার্টি। সেই বড় বাজারের পার্টি আজকে হিন্দু বাঙালির হৃদয়ের অন্তরতম স্থলে বহু মানুষের বিরাজ করছে, এবং একজন ফুট সোলজার হিসেবে শুরু করা রাহুল সিনহা আজকের এই উত্থানের পিছনে অন্যতম বড় কারিগর। আমি খুব নিরপেক্ষভাবে বলছি, কারণ আমি তোমাকে বহুদিন তুলেছি, আপনি দিকে হঠাৎ করে তুমি ডোন্ট মাইন্ড। ব্যাপার কোনো ব্যাপার, ব্যাপার হচ্ছে যে ওই সময় একটা 2000-3000 লোকের আমরা কার্যক্রম করার পরে ওই সময়কার যে সংবাদপত্র আছে, বড় বড় সংবাদপত্র, তাতে আমরা পাতা উল্টিয়ে খুঁজতাম কোথায় খবরটা গেল। পাত্রপাত্রী যে খবর থাকে ওই রকম কোথাও একটা খবর পাওয়া গেল, এইটুকু 4 লাইনে, এই দিয়েছে দিয়েছে দিয়েছে, ওই 4 লাইনের খবর নিয়ে লোকেদের কত আনন্দ। আর যখন ওই 4 লাইনও থাকতো না, তখন বিষাদে ভেঙে পড়তাম, জানি বাবা দিল না, এত ভালো কার্যক্রম দিতে পারলো না। কিন্তু মন ভাঙেনি যে এবার দেয়নি, আগামী দিন দেবে। এই জিনিস করে করে আমরা এসছি। দেখো, 5000 রাত আমি গ্রামগঞ্জে লোকের বাড়ি বাড়ি কাটিয়েছি। ছোটবেলার থেকে কোনো দিন আজ পর্যন্ত টিল টুডে একটা রুমালও কাচিনি, জল গড়িয়ে খাইনি। আমরা বিরাট প্রাচুর্যের মধ্যে মানুষ হইনি, কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারে মানুষ হয়েছে, আদরের সাথে মানুষ হয়েছে। আর বিজেপি যারা করতো সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে বিশেষ করে বলছি, তারা সবাই গরিব ছিল। একটা সাইকেলওয়ালা লোক বিজেপিকে পাওয়া দুষ্কর ছিল। এইরকম একটা অবস্থা, মাটির বাড়ি, মাটির দেওয়া, তাতেই সমস্ত লোকের বাড়ি ছিল। আর সেখানে গিয়ে ওই মাটির দেওয়ায়, মাটির বাড়িতে সামান্য ভোজন, সেই শাক ভাত, ডাল ভাত, আলু সেদ্ধ ভাত, এই খেয়ে আমরা থেকেছি। এই যে আজকে যে সুজিত বিশ্বাস যে তফসিলি মোর্চার রাজ্য সভাপতি হয়েছে, 70 রাত ওর বাড়িতে আমি কাটিয়েছি। ওর বাবার নাম সুপ্রভাত বিশ্বাস, যে বিজেপির প্রথম ক্যান্ডিডেট পশ্চিমবাংলার। 1982 সালে বাই ইলেকশন হয়েছিল, সেই বাই ইলেকশনে ও প্রথম সুপ্রভাত বিশ্বাস দাঁড়িয়েছিল। এবং সেই সুপ্রভাত বিশ্বাসের ওই জায়গায়, ওই সময়কার ওই কৃষ্ণগঞ্জ কনস্টিটিউয়েন্সি, যেখানে গাড়ি ঘোড়া তো দূরের কথা, সাইকেল নিয়ে যাওয়ার জায়গা নেই, এরকম অবস্থা ছিল, সেই এলাকাতে তপনদাও ছিলেন অন্তত পক্ষে 10-12 দিন। আর সেখানে আমরা 1.5 মাস ছিলাম। অতএব এই যে পরিশ্রম, সেই পরিশ্রমটা
আনন্দ লাগছে এটাই যে বৃথা যায়নি, অবশ্যই সেই পরিশ্রমটা সত্যিকারের রং এনেছে। আজকে এরা বিজেপি যাতে এগোতে না পারে তার জন্য মারোয়ারি পার্টি, বড়বাজারের পার্টি বলে এটাকে সিপিএম চালিয়ে সিপিএম এটা করতো যাতে লোক, বাঙালি লোকের মধ্যে না ভেড়ে। কিন্তু সেটা হয়নি, কারণ গ্রামগঞ্জে আমরা ঘুরতে 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 আমাদের বক্তব্য যখন মানুষের কাছে পৌঁছচ্ছে, আমাদের ত্যাগ, নিষ্ঠা, আদর্শ, আমাদের নেতৃত্বে, তাদেরকে দেখে মানুষ বুঝতে পেরেছে যে না, এই পার্টিটাই মানুষের জন্য বলনেওয়ালা পার্টি, করনেওয়ালা পার্টি, যে কারণে পার্টি বাড়তে শুরু করেছে। আমি যখন প্রথম এলাম 2009 সালে, সভাপতি হলাম, সভাপতি হলাম, হওয়ার পরে আমি একটা, তোমার ভালো করে মনে পড়বে, মানে ভালো রকমই মনে পড়বে, বিজেপি প্রথম বাংলা বন ডাকলো, প্রথম বাংলা বন 2009, এবং আমার যারা সাকসেসফুল পরিচিত লোক তারা আলাদা আলাদা ফুসফুস করে আলোচনা করছে, প্রেসিডেন্ট হয়ে মাথা খারাপ হয়ে গেছে। যেখানে হাতে গোনা বিজেপির কার্যকর্তা থাকতে পারে, আর এই বন দেখে দিল কি করে, আর কি করে এবং সাকসেস হবে। একটা জায়গায় আমেরিকান এমবেসির একটা ওদের বার্থডে প্রোগ্রাম ছিল, সেখানে এই রাজ্যের যত আইপিএস আইএস সব তারা ছিল, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল। ওর মধ্যে আমি নাম বলছি না, বলা উচিত হবে না, যদিও বললেও কোনো ব্যাপার না, সেই ব্যবসায়ী, হ্যাঁ আমি নামই বলে দিচ্ছি, যুগল কিশোর সারাফ, জেকে সারাফ, সবাই জানে ওর নাম। জেকে সারাফ, আমি চিনি না তাকে, কে কি বয়স্ক লোক, সে হট করে আমাকে দেখে বলে যে তামাশা করছো, ঠিক এরকম বন্ধ দিকে দিয়েছ, বিজেপি বন্ধ, কোন দোকানটা বন্ধ হবে, তুমি আমাকে নিয়ে চলবে, কোন দোকানটা বন্ধ হবে, বাংলা বন্ধ দূরের কথা, একটা দোকান বন্ধ আমি দেখতে চাই। আমি হবে 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 মানে, সে ধমকাচ্ছে আমাকে। আমি পরে, আমাদের আরেকজন ছিলেন যুগল কিশোর জয়থিলিয়া, ও জেকে জয়থিলিয়া, আর জেকে সারাফ, সুভাষ দাল খুব ক্লোজ ছিলেন। হ্যাঁ সুভাষ দাল খুব ক্লোজ ছিলেন, না, সুভাষ চক্রবর্তী ছিল। এইবার আমি তখন ওই একে জিজ্ঞাসা করলাম, জেকে জয়থিলিয়া, ও আমাদের পার্টির তখন ভাইস প্রেসিডেন্ট। আমি যেরকম জেকে সারাফ এরকম শুনলাম নামটা, আমাকে যখন গালিয়ালে দিল, আমি তো জানি না, পরে কাউকে জিজ্ঞেস করলাম লোকটি কে, এরকম আমাকে ধুম করে এভাবে বলতে শুরু করলো, আমি কিছু বলতে পারলাম না। তখন বললো যে এরকম এর নাম জেকে সারাফ। আমি জিজ্ঞাসা করলাম, তখন সেই যুগলজি বললো হ্যাঁ এই ভদ্রলোক এই আছে। তারপরে যখন 1 মাস বাদে আরেকটা কার্যক্রম ওর সাথে দেখা, জড়িয়ে ধরে রইল, পুরো জড়িয়ে ধরে রইল, বলছে যে অবাক কাণ্ড, আজকেও বিজেপি এত বড় বন্ধ করতে পারেনি, এত বড় পার্টি আজকেও পারেনি। মনে আছে আনন্দবাজার পেপারে প্রথম বড় খবর বেরোল, হেডলাইন, বিজেপির ফার্স্ট হেডলাইন, পেশি শক্তির জোরে বম দেখালো বিজেপি, পরিষ্কার মনে, পেশি শক্তির জোরে বম দেখালো বিজেপি। আনন্দবাজার ওই সময়কার সবচেয়ে বড় হেডলাইন, আর চারিদিকে সারা পেপার জুড়ে বন্ধের চোখ। তো আমি এটা এই জন্য উল্লেখ করলাম, ঠিক এইভাবে শুরু হয়েছে 2014 সাল। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী এখানে আসবেন, মূলত প্রেসিডেন্সিয়াল প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট হিসাবেই, মানে অলিখিতভাবে তিনি আসছেন। আর সর্বভারতীয় সভাপতি রাজনাথজি আসবে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা তোড়জোড় হচ্ছে। তোমরা যারা সাংবাদিকরা আছো, বহু সাংবাদিক আমাকে ওখানে মাঠের মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন করছে, এ আল্লাহ মাথা খারাপ হয়ে গেল, হ্যাঁ আপনি বিজেপি ব্রিগেড সমাবেশ, বিজেপির ব্রিগেড সমাবেশ, তাও আবার সেই ব্রিগেড সমাবেশটা পড়েছিল 3 দিন আগে সিপিএম এর ব্রিগেড সমাবেশ, 3 দিন পরে বিজেপি ব্রিগেড সমাবেশ, কম্পারিজন করবে, আর 3 দিন বাদে সিপিএম এর ব্রিগেড সমাবেশ ছিল, সিপিএম বিজেপি তৃণমূল।
আর বিজেপির ব্রিগেড সমাবেশে যেদিন, সেদিন হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, বিসর্জনের দিন। তা আমাদের সব সাংবাদিকরা ঘিরে ধরেছে যে আপনি এরকম ইসে করলেন। আরে শখ হতে পারে আপনার, আমার এখনো কথাগুলো মনে আছে, শখ হতে পারে আপনার ব্রিগেড করার, পুজোর ইচ্ছা চিঠে শোয়ার, কিন্তু তার জন্য আপনি দুটো বড় শক্তির মাঝখানে ঢুকে গেলেন, কিন্তু স্যান্ডউইচ হয়ে যাবেন। আমি বললাম কালকে দেখা যাবে কে কি স্যান্ডউইচ হয়। ইতিমধ্যে এইসব কথা চলছে। এক আমাদের সাংবাদিকরা চেকে ধরেছে, মানে তখন মাঠে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। ইতিমধ্যে 3 জন দেখলাম কালো কোট টোট পরা লোক, তারা এসে বলছে आप राहुल सिन्हा हैं? हाँ, थोड़ा आपसे बात करना चाहते हैं। बोलिए, आप लोग कौन है? बोले हम लोग गुजरात पुलिस का है। अच्छा अच्छा, हम लोग सीएम का सिक्योरिटी देखने आए। तो ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে যাওয়ার মাঠের সাইডে গেলাম। আমাকে এবার ওরা বলছে যে हमने यहीं पर आया 3 दिन हुआ, सब लोगों से पूछा, पत्रकार से पूछा, सरकारी ऑफिसर से पूछा, पुलिस से पूछा, कितना लोग होगा, কত লোক হবে। তখন ওরা বলছে যে দেখুন যদি এক্সট্রিম কিছু হয়ে যায় তাহলে 20,000 লোক হবে। তা আমরা মনে মনে খুশি হয়ে গেছি। लेकिन हम जब मैदान में आया तब देखा 20,000 क्या 50,000 लोग भी होगा, ये तो बिंदु को पब्लिक लगेगा। क्या करेंगे আপনি? 50,000 লোক এখানে বিন্দুর মতো দেখা যাবে, কিন্তু কে মাথায় তো কোনো মতো দেখা যাচ্ছে না, কি করেছেন? আমি বললাম আপনি এসছেন মোদিজির সিকিউরিটি দেখতে, না ওটা আপনি দেখুন, ওটা আপনার কাজ নয়। আমার কাজ হচ্ছে লোক আনা, কত আমার কাজের মধ্যে আপনার চিন্তা করার দরকার নেই, আপনি সিকিউরিটিটা ভালো করে দেখুন। এবার ও ফোন করেছে, ওখানে মোদিজির যে পিএ সঞ্জয় ভাউসারজি, ও ফোন ধরেছে, ধরে কথা বলেছে, সেটা আমি দেখছি কথা বলছে সঞ্জয়জি এসে, তখন বুঝতে পেরেছে। তারপরেই আমার কাছে সঞ্জয়জির ফোন, আরে রাহুল ভাই ইतना बड़ा मैदान ले लिया, क्या कर दिया आपने। এখন আমি ওকে বোঝাচ্ছি চিন্তা কোনো কারণ নেই ভাই, তুমি মোদিজিকে পাঠাও, কোনো ব্যাপার নেই। তারপরেই এবার রাজনাথজির ও ফোন ছাড়লো, রাজনাথজির ফোন, ऑल इंडिया प्रेसिडेंट, बोलो जेरकम अरे भाई राहुल तुम कहाँ मैदान ले लिया, बहुत बड़ा मैदान, लाखों लाखों लोगों का मैदान। हमको मोदी जी फोन किए थे, मोदी जी বলছো বুঝতে পারছে না যে একটা মিটিং ফ্লপ হয়ে গেলে সেটাই চারিদিকে মিডিয়া দেখিয়ে বেড়াবে যে যেখানে মিটিং হোক ওই ছবিটা দেখাবে। তা আমি বললাম রাজনাথজি আপনার আমার উপর কনফিডেন্স আছে না? ও তো আছে, কিন্তু এত, আমি আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি ওনাকে নিয়ে আসুন। শুধু একটাই আমার রিকোয়েস্ট, বিমানবন্দরে মোদিজি নামার পরে যেন ময়দানে কারো কথায় না চলে আসে, আমি সিগন্যাল দেবো তখন যেন আসে। তারপরে নামলেন বিমানবন্দরে, আমাকে জানিয়ে দিল রাজনাথজি আমি এসে গেছি, আমরা আপনারা থাকুন ওখানে, আমি বললে আসবে। এবার এখান থেকে বহুল গান্ধী সে ফোন করছে চালাইয়ে, চন্দ্রমিত্র ফোন করছে চালাইয়ে, সিদ্ধার্থনাথ সিং ফোন করছে চালাইয়ে, স্যার যতই ফোন করছে তত উনি বলছে যে না না রাহুল বললে যাবো, হয়ে গেছে আমার বুঝেছি, আমাকে ডাইরেক্ট বললো। আমি ওরকম কিছু নেই, উনি বলছে, তা আমি কি করবো, আমি তো বলে রেখেছি। আর তারপরে ঠিক টাইম হলো, আমি বললাম, ওনারা এলেন। তোমাকে আমি এটা মনে করাই, মোদিজির জীবনে প্রথম হেলিকপ্টারে ময়দান চক্কর, আজকাল উনি হেলিকপ্টার এলে ময়দান চক্কর দেয়, প্রথম চক্কর এই ব্রিগেড থেকে শুরু হয়েছে। তখন মোদিজি বলেছিলেন আমাকে, হেলিকপ্টার নিয়ে এলেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উপর দিয়ে 3টে চক্কর দিয়েছিলেন। কেন? জানে যে গেছি, মান সম্মান তো গেল গেল, সব সব শেষ হয়ে গেল। এইবার নিচ থেকে দেখছি যখন পিপিলিকাপ্টার মতো মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ লোক, ব্রিগেড ভর্তি। সেই কারণে চক্কর দিলেন 3খানা।
দেওয়ার পরে সেই মিটিং তো আর বলার কিছু না, তুমি জানো, মার্ভেলাস সাকসেসফুল মিটিং। তো এইরকম মহাকরণ অবরোধ, বুদ্ধদেব ভট্টাচার্যের মিটিং ফ্লপ হয়ে গেল সেম ডেটে। 4 দিক থেকে 4খানা মহাকরণের জায়গা অবরোধ করে আমরা যে বিরাট মিটিং, লাঠি চার্জ, কাঁদানে গ্যাস, 70টা কাঁদানে গ্যাসের সেল ফেটেছে। এই পার্টি অফিসে 6 নম্বর মুরলীধর সেন লেনে ঢুকে পর্যন্ত পুলিশ লাঠি চালিয়েছে। ব্যাপক, কল্পনা করতে পারিনি এত লোক হতে পারে। বিজেপি এই করতে করতে আমি যখন ছাড়লাম, তখন বিজেপির ভোট শেয়ার ওই 1.72 থেকে 34%। দুজন সাংসদও ঢুকলো, একজন এমএলএ ঢুকলো, আজকের রাজ্যের প্রেসিডেন্ট সমীপ ভট্টাচার্য, বা ইলেকশন, যে ইলেকশন মানে ঢুকলো, খাতা তো খুললো বিজেপি, খাতা খোলার ব্যাপার ছিল। তার আগে বাদল বাবু ছিলেন না? বাদল বাবু ছিল তৃণমূলের হেল্পে, জোটে। আর এটা হচ্ছে একদম ক্লিয়ার বিজেপির প্রার্থী, বিজেপি জিতলো তৃণমূলকে হারিয়ে। অথচ সেই কারণে পার্টির প্রগ্রেস এইভাবে ধারাবাহিকভাবে হয়েছে আমাদের সকলের মানে ঐকান্তিক চেষ্টা। আর আমি পরিষ্কার বলবো যে সমস্ত নেতারা, কার্যকর্তারা মিলে পাহাড় ভেঙে এগোনো বলে না, ঠিক পাহাড় ভেঙে এগোনোর কাজ আমরা করি। পশ্চিমবঙ্গে বিজেপির এই অগ্রগতি অবশ্যই পাহাড় ভেঙে এগোনোর মতোই, কারণ পশ্চিমবঙ্গের মাটিতে বামপন্থার এত লালন পালন হয়েছে, সবাই বলে তারা বাম, তার মধ্যে হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী শক্তির এই যে উত্থান, ভবিষ্যতে যারা সমাজবিজ্ঞান ইতিহাস নিয়ে চর্চা করবে তাদের অবশ্যই দেখতে হবে যে কিভাবে বিজেপির এই অগ্রগতিটা হল। এখন রাহুল গাজী, আমি জানতে না, আমি একটা কথা তোমাকে বলবো, যখন এই কথাটা বললে, তোমার পৃথিবীতে একটা উদাহরণ তুমি দিতে পারবে? একটাও দিতে পারবে না, কোনো সমাজবিজ্ঞানীও দিতে পারবে না, কোনো সাংবাদিক দিতে পারবে না। যে পার্টিটা 34 বছর রাজত্ব করে, যার কথায় বাঘে আর গরু জল খায়, যার ভয়ে, এই রকম 34 বছর একদম দাদাগিরি করে রাজ্য চালানোর পরে একটা সিটের জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে, পৃথিবীতে একটা উদাহরণ নেই। চিরকালের জন্য এই যে জিনিস কেন হলো? ডিউ টু বিজেপি। কারণ এরা যে উদ্বাস্তুদের নিয়ে ব্ল্যাকমেল করেছিল, উদ্বাস্তুরা ওখান থেকে এসেছিল, সিপিএম উদ্বাস্তুদের আশ্রয়দাতা ভেবে ওদের কাছে আশ্রয় নিয়েছিল, ওরা সেই উদ্বাস্তুদের ঠকিয়েছে, বাঙালি করে বাঙালিদের ঠকিয়েছে, যেটা আজকে তৃণমূল কংগ্রেস করছে। এই পাপ সিপিএম করেছিল। সিপিএম যেটা করেছিল, সমাজকে বিভাজন করেছিল, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা লাগিয়েছিল, ভাই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কারাগারি করিয়েছিল, সমাজকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। এই যে পাপ সিপিএম করেছে গ্রামগঞ্জ জুড়ে, সেই পাপের শাস্তি আজকে সিপিএম পাচ্ছে। নইলে পৃথিবীতে কোনো পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কোনো উদাহরণ নেই, এত বড় পার্টি 4টা 5টা 10টা 15টা সিট তো পাওয়া কোনো ব্যাপারই না। সে শুধু একটা সিটের জন্য করছে। কেন করছে? অভিশাপে। এই শনি ভট্টাচার্য আর আমি আলোচনা করতাম, অল পার্টি মিটিং ডাকছে, আমাদের ডাকছে না। বুদ্ধদেব ভট্টাচার্য তখন বলল, সংসদীয় গণতন্ত্রে যাদের কোনো প্রতিনিধি নেই তাদের আমরা এই মিটিংয়ে ডাকি না, তাদের বিরোধী বলে মনে করি না। তখন মনে মনে ভাবনা হচ্ছে জুতোর বাড়ি দিলে ভালো হতো, শ্রমিককে বলতাম আমি। আর আজকে সেই জিনিস ঠিক উল্টো করে উপরওয়ালা দেখিয়ে দিচ্ছে যে অহংকার পতনের মূল। বুদ্ধদেব নিজের চোখে দেখে গেছে যে ওর পার্টি আজকে বাড়ত, জ্যোতি বোস দেখে গেছে ওর ধ্বংসলীলা। অতএব সেই কারণের জন্য কেউ যদি বলে জ্যোতি বোস থাকলে ওই হতো, বুদ্ধদেব থাকলে ওই হতো, কিচ্ছু না। জ্যোতি বুদ্ধ দুজনে থাকা অবস্থায় সিপিএম এর সর্বনাশ দেখে গেছে। অতএব সেই কারণে যে অহংকার সিপিএম করে, যে মিথ্যা প্রচার করে বিজেপিকে আটকে রাখার চেষ্টা করেছিল, সেই বাঙালির মধ্যে দিয়ে
হিন্দুত্বের আওয়াজে বিজেপি বাংলার আমি একমাত্র বিজেপি যারা গর্ব করে বলে যে আমরা হিন্দু জাতীয়তাবাদী পার্টি, এর মধ্যে কোন রকম রাগঠাক নেই, এবং আই ডু এন্ডোর্স দিস ভিউ পার্সোনালি। কিন্তু আমাদের এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে আমি দেখেছি সবাই এরা ধর্ম নিরপেক্ষ সাজতে চায়। আমার কাছে ধর্ম নিরপেক্ষতা রাহুলদা হচ্ছে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে চুপ থাকা। এটা কি ধরনের ধর্ম নিরপেক্ষ? ধর্ম নিরপেক্ষতা কিছু না, আসল ব্যাপারটা হচ্ছে কমিউনিস্টরা একটা কালচার এখানে ছড়িয়ে দিয়েছিল। কারণ কিছু শিক্ষিত লোক তো কমিউনিস্ট হয়ে গেছিল, আর কিছু ইউনিভার্সিটি কমিউনিস্টদের একটা আধারের জায়গা ছিল, তাদের ঘাঁটি ছিল। তারা ওখান থেকে একটা প্রচার চালাতো যে হিন্দু, ওটা একটা বলাটা একটা নিজেকে ছোট মনে করা, আমি উদারবাদী ধর্ম নিরপেক্ষ। হ্যাঁ, এইরকম একটা মানসিকতা তৈরি করে দিয়েছিল বলে। আর একই জিনিস কংগ্রেসও করেছে। সব পার্টি যারা ছিল, সোশ্যালিস্ট পার্টি হ্যান ত্যান এগুলি ছিল, তারা সবাই এই ধারণাটা প্রচার করে গেছে হিন্দু মানেই হচ্ছে নিচু জাত, হিন্দু মানেই স্বার্থ রক্ষার কথা বললি, সে একটা আলাদা টাইপের লোক। আমরা যখন বলতাম যে স্বামীজি বলেছে গর্ব করে বলো আমি হিন্দু, এরা তো স্বামীজিকেই চেপে দিতে চেয়েছিল। স্বামীজির বিস্তৃত রচনাবলীর থেকে এক একটা লাইন উদ্ধৃত করে ওরা এমন ভাবে পোট্রে করতো স্বামীজিকে, যে স্বামীজি যে বেদান্তর বংশীদারি এই বিষয়টা। এরা তো যে প্রথম যেটা করেছে, কমিউনিস্ট যেটা করেছে, সেটা হচ্ছে মুনি ঋষিদের ছোট করে দেখানোর চেষ্টা করেছে। মার্কস, লেনিন এদেরকে মহান করে দেখানোর চেষ্টা করেছে, এখানকার মুনি ঋষিদের ছোট করেছে। তো এই কাজটা করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকেও ছোট করেছে, বুর্জুয়া কবি কিছু ছাড়ে, রামকৃষ্ণ মৃগী রুগী, বিবেকানন্দ না খেতে পেয়ে বেকার হয়ে সন্ন্যাসী হয়েছে, এগুলো ওরা করে গেছে। তো সেই পাপই তো আজকে শাস্তি হচ্ছে। একটা জিনিস যেটা ছিল এক সময়, হিন্দু বলতে নিজেকে লোকেরা একটু সংকুচিত মনে করত, কারণ এদের অপপ্রচারের। আজকে আমাদের সবচেয়ে বড় বিজয় কি জানো? সবচেয়ে বড় বিজয় হচ্ছে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই বাংলাতে দাঁড়িয়ে বলছে আমি হিন্দু, হিন্দু বলতে আমি গর্ববোধ করছি। এটাই হচ্ছে আমরা যে সাকসেস পার্টি। স্ট্যাটিস্টিক্স বলছে ভারতবর্ষে সংসদীয় রাজনীতিতে গুজরাটে 100টার মধ্যে 61টা হিন্দু ভোট বিজেপি পায়, তারপরে পশ্চিমবঙ্গ 100টার মধ্যে 56। এই যে হিন্দু জাগরণ, এই হিন্দু জাগরণে আগামী বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে কটা হিন্দু ভোট বিজেপির পক্ষে আসার সম্ভাবনা আছে বলে তুমি মনে করো? আমি মনে করি 85% হিন্দুর ভোট এবার বিজেপিতে আসবে, যেটা মালদা উত্তরে হয়েছে। হ্যাঁ, 85% ভোট বিজেপিতে হিন্দুদের ভোট আসবে। তার কারণ এই ভোটটা যে আসার জন্য যদি কেউ বলে, বা আমিও যদি বলি যে বিজেপির কৃতিত্ব, আমি মনে করি যে আমি ভুল বলছি, বা যে বলছে সে ভুল বলছে। বিজেপির কৃতিত্ব শুধু নয় একা, বিজেপি তো আছে, এর পিছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এর পিছনে বিভিন্ন ধর্মীয় জাগরণ সংগঠন আছে, বিভিন্ন ধর্মগুরু আছে, সবাই এক জায়গায় এসছে। এত বড় মিশন সাকসেস এই কারণে হতে পেরেছে। বিজেপি হয়তো তাতে রাজনৈতিকভাবে একটা বিরাট যোগদান দিয়েছে, কিন্তু এই বিশাল হিন্দু জাগরণ যারা নীরবে নিচে কাজ করে গেছে, নিভৃতে, যাদের কথা কেউ জানে না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ বা তাদের ভাবধারায় প্রচুর যে সমস্ত মঠ, তারাই হিন্দুত্বের জন্য কাজ করেছে। অতএব আমি মনে করি এই বিশাল যে হিন্দু জাগরণ, এটা কিন্তু আজকে হয়েছে এই সকলের ঐকান্তিক প্রচেষ্টায়। সবাইকে আমরা এই জন্য কৃতজ্ঞ মনে করি যে তাদের এই প্রচেষ্টা আজকে এত সুন্দরভাবে সমাজের সামনে প্রতিফলিত। তার মানে হিন্দু কনসলিডেশনের ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে পাওয়া যাবে নিশ্চয়ই। এখানে তৃণমূলের ক্ষেত্রে এতদিন ধরে তৃণমূল যেটা করেছে, হিন্দু যে একটা হচ্ছে বিজেপিকে সমর্থন করবে, এটা তো মানে একদম জলের মতো সহজ। কেন বলছি? যে মমতা ব্যানার্জি
এক একটা মিটিংয়ে 17 বার 18 বার ইনশাআল্লাহ বলতো। আর আজকে 3 বছর যাবৎ মমতা ব্যানার্জি আল্লাহর নামই ভুলে গেছে, আর আল্লাহ বলে না। এখন জয় জগন্নাথ, মহাকাল, দুর্গা মাতা, লক্ষ্মী মাতা, বিষ্ণু মাতা এখন করতে শুরু করেছে। বাংলাদেশের ঘটনা প্রবাহ পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ করেছে। 100% বাংলাদেশের হিন্দুদের উপর যে নির্যাতনকে আমরা সামনে তুলে ধরেছি, তাতে মানুষ বুঝতে পেরেছে সিপিএম চুপ, কংগ্রেস ঘোমটা দিয়ে বসে আছে যাতে কিছু বলতে না হয়, তৃণমূল কংগ্রেস মুখ ঘুরিয়ে রয়েছে যদি মুসলমান ভোট চুটে যায়, একমাত্র হিন্দুদের পাশে বিজেপি। মানুষ সত্যকে জানতে পেরেছে যে এরা হচ্ছে সমস্ত ছদ্ম হিন্দু প্রেমী, আর এই হচ্ছে আসল হিন্দু প্রেমী যে হিন্দুর জন্য রাস্তায় নামছে। এবং দাঁড়িয়ে বিজেপির কোনো রাগঢাক নেই, কোনো রাগঢাক নেই, আমরা তো কোনোদিন রাগঢাক করিনি। এরা যে রাগঢাকটা করেছে আমরা কখনো রাগঢাক করিনি। আমাদের লোকেরা প্রচার করতে মুসলমান বিরোধী, আমরা তো পরিষ্কার বলেছি আমরা কোনো ধর্মের বিরোধী নই। দাঙ্গা হলো, কোনো দাঙ্গা তো হয়নি, কোনো ধর্মের বিরোধী আমরা নই, আমরা তো মুসলমানদের বলি। কিন্তু রাষ্ট্রপতি এতগুলো রাজ্যে বিজেপি সরকার আছে, একটা জায়গাতে আপনারা দেখান যে মুসলমান হওয়ার অপরাধে তাদেরকে ওই রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে বাংলার প্রচুর লোক ওখানে করছে। সারা দেশে বিজেপি রাজ্যের একটা নিদর্শন দেখান যে কোরআন পাঠ বন্ধ করে দিয়েছে, মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে, কোথাও নেই। কারণ আমরা মনে করি মুসলমান যারা তাদের ধর্ম তারা করবে, এতে তো কোনো বাধা দেওয়ার কোনো দর্শ নেই। আমাদের আপত্তি কোথায়? বাংলাদেশ থেকে এখানে দলে দলে ঢুকে ভারতে বাংলাদেশি ভাগ বসাবে, বাংলাদেশি মুসলমান এখানে সংখ্যা বাড়িয়ে বিনা যুদ্ধে ভারত দখল করার চেষ্টা করবে, ডেমোগ্রাফি রোহিঙ্গা মুসলমানরা এখানে এসে ঢুকবে, আর আমরা চুপ করে বসে থাকবো। তৃণমূল কংগ্রেস ওদেরকে ভোটার তালিকায় নাম আর আধার কার্ড করাবে, নাগরিকত্ব করিয়ে পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করবে, আর আমরা সেটা মেনে নেবো? এটা হতে পারে না। আমরা সেই মুসলমানের বিরুদ্ধে যারা বিদেশি মুসলমান, আমরা সেই মুসলমানের বিরুদ্ধে যে মুসলমান এই ভারতের খায়, ভারতের পরে, আর ভারতবর্ষের বিরোধিতা করে। পাকিস্তান ভারতের ক্রিকেট খেলায় ভারত হারলে এই ভারত মাতার বুকের উপর দাঁড়িয়ে পটকা ফাটায় দৃষ্টি বিতরণ করে। প্রতিজ্ঞা নিয়ে বলছি আপনার এখানে দাঁড়িয়ে চ্যানেলে, ওই মুসলমানকে থাকতে দেবো না আমরা, ভারতে থাকার অযোগ্য তারা। কারণ যারা ভারত মাতার পরাজয়ে আনন্দ উপভোগ করে, মিষ্টি বিতরণ করে, সেই সমস্ত বেঈমান পাকিস্তানি মুসলমানের ভারতে থাকার কোনো অধিকার নেই, ভারতের অন্ন জল ধ্বংস করবার কোনো অধিকার নেই। আমরা তো স্পষ্ট বলি, কোনো গোপনে তো বলছি না, কখনোই চুপি চুপি বলছি না। এটাই হচ্ছে বিজেপি, এটাই হচ্ছে বিজেপি। আর মমতা ব্যানার্জি, আমরা কোনোদিন গিয়ে রোজা রাখতে গেছি, কোনোদিন আল্লাহর দিকে তাকিয়ে নাটক করতে গেছি? মমতা ব্যানার্জি কি করো? আমাকে একদিন এক সাংবাদিক প্রশ্ন করেছিল, দাদা মমতা ব্যানার্জি তো নমাজ পড়তে জানে না, তাহলে এরম করে হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি বলে? আমি তারটা চলে বললাম, হয় মোদিজিকে গালি দেয়, নইলে আমাদের গালি দেয়, আর কি করবে? তার কারণ হচ্ছে ও তো অভিনয়। আজকে আস্তে আস্তে মুসলমানরা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি কি জিনিস। তার আমি তো পরিষ্কার মুসলিম ভাই বোনদের ওয়াকফ নিয়ে এত চিৎকার করলে আমি হতে দেব না। সারা দেশের মধ্যে হচ্ছে ওয়াকফ বিরোধী সবচেয়ে বড় নেতা, আর সেই নেত্রী কি করলেন? পিবি সেলিমকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, একদম ওয়েবসাইট দিয়ে টুক করে বের করে দিলেন। সব মুসলমান বুঝে গেছে, আস্তে আস্তে মুসলমান বুঝছে। আমি এখানে বলে গেলাম 10 থেকে 12% মুসলমান ভোট এবার মমতা ব্যানার্জি হারাবে। সেই ভোটের সিংহভাগ বিজেপিতে আসার সম্ভাবনা, সেটাকে ডাইভার্ট করার জন্য মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরের জন্ম দিয়েছে, বাবরের জন্ম দিয়েছে। যদি বাবর হুমায়ুনকে দেখিয়ে যে ভোটটা সরাসরি বিজেপির দিকে আসছে, সেই মুসলমান ভোটটাকে
ডাইভার্ট করা যায়, আটকানো যায়। মসজিদ করলে করো, বাবরি মসজিদ কেন? আমাদের তো বক্তব্য তাই, মসজিদে তো আমার আপত্তি নেই, কোনো আপত্তি নেই। বাবরি মসজিদ কিসের জন্য? আর এটা এটা আমার কথা নয়, আমি একজন হিন্দু হিসেবে বলছি তা না। মুসলমান ধর্ম এটাকে পারমিট করে না, কারো নামে মসজিদ, কারো নামে মসজিদ হতে পারে না। আর বাবর একজন বিদেশি আক্রমণকারী, তার নামে মসজিদ কেন? হুমায়ুনের কবিদের বাপ বাবর হতে পারে, কিন্তু মুসলমানের বাপ তো বাবর নয়। সেই জন্য হুমায়ুনের বাপ বাবর আছে, হুমায়ুন মসজিদ বানায়। আমার সময় যেহেতু শেষ হয়ে আসছে, আমি ঠিক দুটো প্রশ্ন করব। একটা হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসার দোরগোড়ায় দাঁড়িয়েছে। রাহুল গান্ধী আগে যেটা বললে 2009 সালে তোমরা বন্ধ করেছিলে, সাকসেসফুল বন্ধ, কিন্তু ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। এখন এই অপোজিশনে থাকার সময় যে অভ্যাসটা, সেটাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। ইউ হ্যাভ টু গিভ আপ। বন্ধ কালচার পশ্চিমবঙ্গে চলবে না। 2, মানুষের প্রত্যাশা বিজেপির প্রতি অনেক। এই নির্দম সরকার কি কি করেছে মানুষ জানে, তোমরা কি করবে সেটাই মানুষ দেখতে চায়। 10 বছরের ভোট। বাংলা কিসের জন্য বিখ্যাত? বাংলার নাম এলে সবার আগে হচ্ছে শিক্ষা, মেধা, উৎকর্ষ, শিক্ষা। বাংলাতে লোক আসতো শিক্ষার জন্য। এই যে এত কসমোপলিটন হয়ে গেছে, কিসের জন্য? শিক্ষা চাই বাংলায়, খাদ্য চাই বাংলা, মার ভান্ডার ভর্তি। কাজ চাই, চলে যাও বাংলায়, অফুরন্ত কাজ। স্বাস্থ্য চাই বাংলা, এখন লোকে বলে স্বাস্থ্য চাই চেন্নাই, আর তখন লোকে বলতো স্বাস্থ্য চাই বাংলা। এই কারণের জন্য ছিল বাংলা বিখ্যাত। অতএব সেই বাংলার যে বাংলা মায়ের যে সোনার বাংলার গৌরব, সেই গৌরবকে ফিরিয়ে আনতে চাই। তার জন্য সেটা ফিরিয়ে আনতে গেলে প্রথম বাংলায় দরকার আইনের শাসন। শাসকের আইন নয়, আইনের শাসন। এখানে যেটা চলছে সেটা হচ্ছে, শাসকও বলবো না, এক ব্যক্তির শাসন ব্যবস্থা। পশ্চিমবঙ্গে লুম্পেন প্রলেটারিয়েট দাপিয়ে বেড়াচ্ছে। সেই কারণের জন্য আইন রক্ষক যেখানে টেবিলের তলায় লুকোচ্ছে, সেই রাজ্যের ভবিষ্যৎ কি হবে? গুন্ডাইজম ছাড়া আর কিচ্ছু হবে না। সেই কারণে প্রথম বাংলায় আইন প্রতিষ্ঠা করতে হবে। আইন যখনই প্রতিষ্ঠা হবে, শিক্ষার বিস্তার হতে শুরু করবে, মস্তান কমবে, শিক্ষার বিস্তার হবে, স্বাস্থ্যের প্রভাব হবে, শিল্প এখানে তৈরি হবে। তার কারণ তখন মমতা ব্যানার্জি থাকবে না যে সিঙ্গুর থেকে টাটাকে তাড়াবে, তখন শিল্পও থাকবে, কৃষিও থাকবে। অতএব কৃষি প্রধান বাংলায়, শিল্পের যে গৌরব এক সময় ছিল বাংলায়, সেই গৌরবকে যখনই ফিরিয়ে আনবো, বেকারের মুখে হাসি ফুটবে। তখনই আমার রাজ্য থেকে লোকেরা দুমুঠো ভাতের জন্য চেন্নাই, বোম্বাই, গুজরাট, উত্তরপ্রদেশে ঘুরে বেড়াবে না। পরিযায়ী শ্রমিকের রাজ্য হয়ে গেছে পশ্চিমবাংলা, আর বৃদ্ধাবাস। অতএব সেটা হবে না, কারণ আমার মেধা আমার ঘরে থাকবে, আমার ছেলে আমার ঘরে থাকবে, মা বাবার সাথে থাকবে, এখানে রুটি রোজগার পাবে, বাইরে যাবে কেন? অতএব যে ছেলে এখানে যদি 40,000 টাকা মায়না পায়, বাইরে যদি তার 60,000 টাকার অফার পায়, কেউ যাবে না। ঘর ছেড়ে কেউ যেতে চায় না, আর ঘরও ছেড়ে কেউ যেতে চায় না। যাচ্ছে কেন? এখানে 2 টাকার কাজ নেই, আর বাইরে গেলে অনেক কাজ। তার সবচেয়ে বড় প্রমাণ আমি দিচ্ছি, প্রমাণ, গল্প নয়। এই মমতা ব্যানার্জি, পরিযায়ী শ্রমিক কত ওখানে বাংলার বাইরে, তাদেরকে নিষ্পেষণ করা হচ্ছে, টিকতে পারছে না, কাটতে পারছে না, সেটা প্রমাণ করার জন্য 5,000 টাকা ঘুষের লোভ দেখিয়েছে। কাজ করতে হবে না, ঘরে বসে বসে 5,000 টাকা পাবে। একটা পরিযায়ী শ্রমিক ফিরেছে, একজনও ফিরে। তার মানে কি বুঝিয়ে দিয়েছে? যে ওখানে 5,000 টাকা, 5,000 টাকা বছরে 60,000 টাকা, আমরা তো মাসে 60,000 টাকা কামাই। সেটা স্টেটমেন্ট দিয়েছে তারা। যখন আপনারা সাংবাদিকরা ধরেছেন, তারা বলছে আমরা তো মাসে 70,000, 1 লাখ টাকা কামাচ্ছি, ওই 5,000 টাকার জন্য যাবো কেন?
তো সংসার চালিয়ে বাড়িতে পাঠাতে পারে, সেভিংসও করে। তার কারণ এখানে কিচ্ছু নেই। এই শ্মশান বাংলা ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, একদম ঈশ্বর মানে মা লক্ষ্মী পরিত্যক্ত বাংলাদেশ। সেই কারণে আমি বলেছি, জনগণকে বলেছি, মা বোনকে বলেছি, লক্ষ্মীর ভান্ডার নিয়ে অলক্ষ্মী তাড়িয়ে মা লক্ষ্মীকে আনো। লক্ষ্মীর ভান্ডারে কোনো আপত্তি নেই, লক্ষ্মীর ভান্ডার মমতার ভান্ডার নয়, ও তো সরকারি লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের ভান্ডার নয়, সরকারি ভান্ডার। তাই অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মীকে আনুন। অলক্ষ্মী কোথায় থাকে? ঘাস ফুলে থাকতে পারে। মা লক্ষ্মীর স্থান হচ্ছে পদ্ম ফুল, তার আসন মা লক্ষ্মীর পদ্ম ফুল। সেই কারণে ঘাস ফুল থেকে মা লক্ষ্মীকে পদ্ম ফুলে তার আসনে বসান, তবেই বাংলার শ্রীবৃদ্ধি হবে, তবেই বাঙালি হিসাবে আবার গর্ব সারা বিশ্বের সামনে করতে পারব। সেই বিশ্বের সামনে মাথা উঁচু করি বাংলাকে, রত্ন গর্ভা মা, সেই বাংলাকে আবার জাগাতে হবে। আর আমি মনে করি মেধার যদি সম্মান হবে, আবার বাংলা মা রত্ন গর্ভা হবে। এখন তো সব রত্নরা চলে যাচ্ছে, আমার বাংলা মার সন্তানরা বাইরে গিয়ে নাম করছে, বিশ্বজুড়ে নাম করছে, আর এখানে আমরা কাঙালি হয়ে পড়ে আছি। যে কোনো বাইরে যাই, এই তো ঘুরে এলাম বিভিন্ন জায়গায় রাজনৈতিক কাজে, চণ্ডীগড় থেকে দিল্লি ঘুরে এলাম, সব লোকেরা বলছে তারান, এদের তারান, আমরা এখানে টিকতে পারছি না, লোকেরা ছিচি করছে। সারা দেশ জুড়ে এসআইআর হচ্ছে, সেই রাজ্যের লোকের জানা নেই যে এসআইআর হচ্ছে তার রাজ্যে। বিহারে যখন এসআইআর হলো, তখন এই তেজস্বী যাদব তাদবীদের কারো জানাই নেই যে এসআইআর হচ্ছে, এ গিয়ে ওদের ঘুম ভাঙালো। মহুয়া মৈত্র গিয়ে কেস করলো, বিহারে এসআইআর হচ্ছে, বাংলায় এসআইআর তখন হচ্ছে না, আর এখানে এসআইআর হচ্ছে। গোটা জুডিশিয়াল ব্যবস্থা নেমে পড়েছে। এমনি মামলা যেটা 6 মাসের নিষ্পত্তি হওয়ার কথা, সেটা 10 বছরও হয় না। আদালত আর এখন আদালতে সব নেমে যাওয়াতে যেটা 10 বছরের নিষ্পত্তি হওয়ার কথা ছিল, সেটা 40 বছরও হবে না এই মমতা ব্যানার্জির জন্য। অতএব এই নক্কারজনক জিনিস কোথাও হয়েছে? আমরা কোথায় বাস করছি? আমরা যেখানে আধার কার্ড রাস্তাঘাটে এত এত পাওয়া যায়, আধার কার্ড তৈরির কোম্পানি, পাসপোর্ট তৈরির কোম্পানি, জাল ভোটার লিস্ট তৈরি কোম্পানি, ভোটার কার্ডের কোম্পানি, সব তো এখানে তৃণমূল খুলে বসে আছে, রাষ্ট্রটাকে সর্বনাশ করে দিচ্ছে। অতএব বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলা বাঁচবে না, দেশ বেঁচে যাবে, কারণ এটা হচ্ছে করিডোর। তোমার এই কথা শুনে অনুষ্ঠান শেষ করবো অটলজির সেই বিখ্যাত লাইন দিয়ে, ये भारत का ही भूमिका टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्र पुरुष है। ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है। यह बहती हुई हर नदी हमारे लिए गंगा है, इसके कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए, मरेंगे भी इस भारत के लिए। मरने के बाद गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय। পৃথিবীতে একটা দেশ নেই যে দেশকে ইটকাট পাথরের মাটির দেশকে কেউ মা বলে। একমাত্র দেশ ভারত মা। আর রাস্তায় গিয়ে 5 জন লোককে পাঠাও, স্লোগান দাও, কিচ্ছু বলবে না, কোনো ঠান্ডা থাকবে না, বলবে ভারত মাতা কি জয়। লোক যদি না বলে, এটা বিজেপির লোক, রাজনীতি ছেড়ে দেয়। তাহলে ভারত মার সাথে বিজেপির অ্যাটাচমেন্ট কোথায়? ভারত মা কি জয় বললেই লোকে বলে বিজেপি বলছে। তাহলে বাকিগুলো তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা ভারত মার সন্তান নয়? এরা ভারত মাকে মা মনে করে না? অতএব বিজেপি মাকে কতটা মাতৃজ্ঞানে পুজো করে, অটল বিহারী বাজপেয়ী শুধু কবিতা তা প্রমাণ করছে না, বিজেপির কর্ম তা প্রমাণ করছে। যার জন্য রাস্তায় গিয়ে একটা ভারত মাতার স্লোগান দিলে লোকে বলে এরা বিজেপি। আর মোদিজির সরকারের সিদ্ধান্তে বন্দে মাতরমের 150 বছর, এবার আমরা সবাই বলবো, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা করি মন্দিরে মন্দিরে, যেগুলো আমরা করতে পারি। বড় অপমান, যেহেতু ওখানে বঙ্কিমচন্দ্রকে স্বীকৃতি দিয়েছে, ওরা রবীন্দ্রনাথ আর বঙ্কিমচন্দ্রের তুলনা করে ঝগড়া লাগাতে শুরু করেছে। পার্লামেন্ট থেকে
বন্দে মাতরম গানকে কেটে দেওয়া হলো, তুলে দেওয়া হলো। কেন তুলে দেওয়া হলো? বলছে বন্দে মাতরম সাম্প্রদায়িক। এরা বলছে কেন? তন্হি দুর্গা দশ প্রহর ধারিণী, দুর্গার নাম আছে, অথচ দুর্গা নাম থাকতে পারবে না। আরে দুর্গা নাম থাকতে না পারলে এই দেশও থাকতে পারবে না, কারণ এই দেশের জগৎ জননী মা হচ্ছে দুর্গা। অতএব এই ভারত মাতা হচ্ছে দুর্গা স্বরূপ। অতএব এই মাকে অপমান করবে কেউ, বিজেপি অপমান সহ্য করবে না। অতএব সেই কারণে ভারতবাসী, সে যে ধর্মের লোক না হোক না কেন, তার উপাসনা পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু ভারত মাতার বিরোধিতা করবে এমন লোককে ভারতবর্ষে স্থান হওয়া উচিত নয়, এটাই আমরা মনে করি। অনেক ধন্যবাদ গ্রাহকদা, অনেক ধন্যবাদ এতক্ষণ একদম প্রাণবন্ত ভাবে সমস্ত কথা বলার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।